আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্যামেরাটা জেনেসিস অন করে গাইনি না আওয়ারে কেন? আপনাদের সবাইকে স্বাগতম। জেনেসিস মিড টার্ম প্রতি সপ্তাহে একদম মিড টার্ম পরীক্ষার জন্য স্পেসিফিক করে যে টপিকস গুলো আছে, যে মিড টার্ম পরীক্ষার জন্য একদম আমি বলবো যে গোল্ড যেগুলা টপিক বা পার্ল যেগুলা টপিক, সেগুলাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা টপিকস ওয়াইজ আপনাদের জন্য নিয়ে আসতেছে। সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন টপিকস নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাচ্ছি। আপনারা পিসিওএস আমরা পিসিওএস কিন্তু পড়ে আসছি। আপনারা যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছি তাদের কাছেও পিসিওএস খুবই কমন একটা সিনারিও বা কমন একটা চ্যাপ্টার, যেটা আমরা এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় পড়ে আসছি। কিন্তু গত কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে এইটার নাম পরিবর্তন হয়েছে। এইটার কারণে, নামটা পরিবর্তন হওয়ার কারণেই বলা যেতে পারে যে এই টপিকসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আগে যতটা না ইম্পর্টেন্ট ছিল, আগে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যে এটা থেকে দেখা যেত যে খুবই ইমার্জিং একটা প্রবলেম, যে দেখা যায় আপনারা যখন গাইনি ওপিডিতে বসবেন বা চেম্বার করবেন, রেগুলার বেসিসে যে রোগীগুলো আমরা পাই, এটার মধ্যে একটা হচ্ছে পিসিওএস। তো এইটা যেমন আগের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, বর্তমান অবস্থায় নাম চেঞ্জ হওয়ার কারণে এইটার ইম্পর্টেন্স আরো আমি বলবো যে শতগুণ বেশি বেড়ে গিয়েছে। তো এই পিসিওএস এবং পিএমওএস দুইটার মধ্যে কেন পিসিওএস এর নাম পিএমওএস হলো, এবং পিসিওএস থেকে আমাদের কি কি মিড টার্ম পরীক্ষার জন্য জানা জরুরি, সেইটা নিয়েই আমরা আজকে আমাদের পুরা সেশনটা সাজানো স্টার্ট করব। তো আমরা শুরু করে দিই। আপনাদের সাথে এই সেশনে আজকে আমি আছি ডক্টর মৌমিতা পাল। আমি এফসিপিএস পার্ট 2 ট্রেন হিসেবে আছি সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হসপিটালে। এছাড়াও এমআরসিওজি পার্ট 1 এর মেডিকেল হিসেবে আছি জেনেসিস আউটলেয়ারে। আচ্ছা, ফার্স্টে আসেন যে পিসিওএস আগে আমরা যদি চিন্তা ফেসবুক করতে লাইভ যাই, থেকে হইতেছে না, হয়েছে বুঝলাম না। একটা আহ, নামটা কেন চেঞ্জ হলো। আগের থেকেই যদি আমরা দেখি, পিসিওএস হচ্ছে, একটা সেকেন্ড, আগের থেকেই যদি আমরা দেখি যে পিসিওএস যেটা আছে, এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল এবং হচ্ছে পলিজেনিক কন্ডিশন। ঠিক আছে, যে পিসিওএস এই নামটা শুনলে আমাদের মনে হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, রাইট? যে শুধুমাত্র ওভারি রিলেটেড মনে হয় একটা প্রবলেম, কিন্তু দেখা গিয়েছে যে ওভারিতে সমস্যার কারণে অ্যামেনোরিয়া যেমন হয় এখানে, এছাড়াও এখানে কিছু মেটাবলিক কন্ডিশনও দেখা যায়, যেমন কি হার্সুটিজম, ওবিসিটি। এজন্য দেখা গিয়েছে আমরা যদি পিসিওএস নামটা শুধুমাত্র ইউজ করি, সেই ক্ষেত্রে এটা একটা মিসনোমার হিসেবে আমাদের কাছে এখন হয়ে যাচ্ছে। তো এটার কারণে এখন আর পিসিওএস নামটা আর কেউ রাখতে চায়নি, এটা চেঞ্জ করে দিতে চাচ্ছে পলি মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, যে ওইখানে অনেকগুলা মেটাবলিক ফাংশন ডিসফাংশন হয়ে যাচ্ছে। সেটার কারণে আমাদের এই যে মেটাবলিক অ্যাবনর্মালিটিস গুলা, যেটা আমি বললাম যে ওবেসিটি, হার্সুটিজম এবং আরো অনেক কিছু যেগুলো আমরা পরবর্তীতে পড়বো, সেগুলা হচ্ছে এইটার জন্য এটার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনাকে যখন ম্যাডাম কোশ্চেন জিজ্ঞেস করবে, আমরা একটু পরেই আসবো, যে এই সিনারিও গুলা দিয়ে আপনাদের কিন্তু আইইউই নামেও একটা স্টেশন থাকে, বা ধরেন যে রিটেন যখন আপনি পরীক্ষা দিবেন, তখন যেটা হবে যে আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে, একটু পরেই আমরা ক্লিনিক্যাল ফিচার গুলা বলবো এবং আপনাকে জিজ্ঞেস করবে আপনার ডায়াগনোসিস গুলা কি। সেইফার এখন লেখা পিসিওএস না লেখে পিএমওএস, ঠিক আছে, রিটেনে লেখা পিএমওএস লেখা। এবং আপনি যখন আইওই পরীক্ষা দিতে যাবেন তখনও বলা পিএমওএস। কারণ আপনাকে যদি ইনকেস ম্যাডাম তারপর জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে পিএমওএস তো বললা, এটার আগের নাম কি ছিল, পিসিওএস, এন্ড কেন এখন পিসিওএস এর জায়গায় নামটা চেঞ্জ করে পিএমওএস করা হয়েছে, আপনি পুরাটুকি কিন্তু বলতে পারবেন। সো আমরা এখন এটা শুরু করি। এটা কিন্তু সবচাইতে বেশি আমাদের কাছে যত মহিলা আসে রিপ্রোডাক্টিভ এইজ গ্রুপের, এটা সবচাইতে কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার। সো এইটা জানাটা এই কারণেই আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটাকে আমরা যদি অ্যাজ এটার মধ্যে অনেকগুলা সিমটম জড়িত, সো এটাকে বোঝানোর জন্য আমাদের অনেকগুলা, এটাকে বোঝানোর জন্য এক ধরনের ক্রাইটেরিয়া আমরা ইউজ করি। যেমন ধরেন যে আইবিএস কে বোঝানোর জন্য আমরা রোম ক্রাইটেরিয়া ইউজ করি, তেমনি পিসিওএস কে বোঝানোর জন্য আমরা হচ্ছে রটারডেম নামে একটা ক্রাইটেরিয়া ইউজ করি। এই রটারডেম ক্রাইটেরিয়াটা আমি বলবো পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পিসিওএস এই রটারডেম যে অংশটুকু আছে, এটা আপনাদের পরীক্ষার জন্য একদম
মানে ট্রিপল স্টার 4 স্টার একটা টপিক। এটা আপনাদের জন্য জানাটা অনেক বেশি জরুরি, কারণ রটারডাম ক্রাইটেরিয়ার মধ্যে কি কি পড়তেছে। এক, মিনস্ট্রুয়াল ইরেগুলারিটি যদি হয়। 2 নাম্বার, হাইপার অ্যান্ড্রোজেনিজমের যদি সিমটমস বা ফাইন্ডিংস থাকে। এটা কি হতে পারে, এটা বলা হয়ে থাকে ক্লিনিক্যাল বা বায়োলজিক্যাল ফাইন্ডিংস অফ দ্য হাইপার অ্যান্ড্রোজেনিজম, যে হতে পারে যে আপনি ক্লিনিক্যালি পেশেন্টের টেস্টোস্টেরন লেভেল দেখলেন, যে পেশেন্টের টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন লেভেলটা হাই, বা বডিতে এই হাই থাকার জন্য কিছু ক্লিনিক্যাল ফিচার দেখা যায়, যেমন এটা কি ওই জায়গায় বাল্ডনেস, রাখছে কে তাহলে? হার্সুট। আমার কাছে না দিয়ে এ জায়গায় দিছে কেন? এটা পার্ট 1 থেকে পাঠাইছে, পার্ট 1 থেকে। বাল্ডনেস, হার্সুটিজম, এই জাতীয় কিছু ক্লিনিক্যাল ফিচার দেখা যায়। তো আপনারা কিন্তু এই ও, ক্লিনিক্যাল ফিচার গুলাও দেখতে পেতে পারেন, যে কোনো একটা দেখলেই আমরা এটাকে একটা রটারডাম ক্রাইটেরিয়ার মধ্যে পড়বো। এবং থার্ড, যেটা আগে মিসনোমার ছিল, আলট্রাসোনোগ্রাফিতে আমরা ওভারিতে অনেকগুলা সিস্ট দেখবো। তাহলে রটারডাম ক্রাইটেরিয়ার মধ্যে 3টা ক্রাইটেরিয়া পড়তেছে, সেগুলা কি কি? একটা হচ্ছে মিনস্ট্রুয়াল ইরেগুলারিটি, সেকেন্ড হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজমের বায়োকেমিক্যাল বা ক্লিনিক্যাল ফিচার, দেন আলট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারি। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে এই তিনটাই তো হচ্ছে ক্রাইটেরিয়া, এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে কোনটা একদম কি ফিচার ফর পিসিওএস, এটা একটা এসবি হিসেবে পরীক্ষায় আসতে পারে। অ্যাজ আপনাদের মিড টার্মে এসবি একটা পার্ট থাকে, এবং আপনাদের আমাদের এসএকিউ এবং এসবি এ দুইটার মধ্যে আলাদা আলাদা ভাবে পাশ করতে হয়, দুইটাই কিন্তু আপনাদেরকে সমান ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এবং মিড টার্ম আসলে অনেক আম, কি বলবো আমি, কম সময়ের একটা পরীক্ষা, এটা আমাদের ট্রেনিং এর পাশাপাশি এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। সো খুব স্মার্টলি আপনার এই পরীক্ষাটার জন্য পড়া গুছাইতে হবে। সো আপনি যেটা করবেন, যে আপনি যখন আম, আমাদের সাথে আপনার দত্ত বইটা পড়বেন, এভাবে করে করে যখন আমরা এসবিএ গুলা বলে দিব, ওইগুলা আপনি হাইলাইট করে রাখতে পারেন ওই লাইনগুলা, অথবা ওইটার পাশে এসবিএ লিখে দিতে পারেন, অথবা আমি যেমন বললাম এটা রিটেনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো রটারডাম ক্রাইটেরিয়ার পাশে আপনি এসএকিউটা লিখে রাখতে পারেন, এইটা অনেক বেশি দরকার। ওকে, তারপরে আসেন যে প্যাথোলজি কেন এই পিসিওএস টা হচ্ছে। পিসিওএস এ আমরা পড়লাম যে পিসিওএস এ আমরা হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম হচ্ছে কি ফিচার। এখানে আমরা দেখতে পারি একটা ওভারিতে যেটা আছে, একটা ওভারিতে অনেকগুলা সিস্ট থাকে, এই জন্যই এটার নাম ফার্স্টে পিসিওএস ছিল। একটা ওভারির 2টা অংশ থাকে, আমরা পার্ট 1-এ পড়ে আসছি। ভিতরের যে অংশটা, এটাকে বলা হয় থাকে মেডালা, এবং বাইরের যে অংশটা আছে এটাকে বলা হয় থাকে কর্টেক্স। তো এই যে কর্টেক্সের যে অংশটুকু আছে, এখানে আমরা দেখি 12টা বা তার চাইতে বেশি, তা 12টা বা তার চাইতে বেশি সিস্ট থাকে, যেগুলা সাইজ হয় 2 থেকে 9 মিলিমিটার ইন ডায়ামিটার। এইটা যদি আমি পেয়ে থাকি, এটা হচ্ছে একটা ডায়াগনস্টিক ফিচার। সো এখানে একটা জিনিস আমাদেরকে বলা হয়ে থাকে যে মোস্ট ডায়াগনস্টিক কোনটা। এখানে আপনি মোস্ট ডায়াগনস্টিক ফিচার হিসেবে আলট্রাসোনোগ্রাফিতে কি দেখবেন, এটাকে বলা হয়ে থাকে এফএনপিও, টোটাল ফলিকুলার নাম্বার পার ওভারি। সো এটাও একটা এসভি হিসেবে পরীক্ষায় আসতে পারে, যে এইটা সবচাইতে ডায়াগনস্টিক ফিচার, যে একটা ওভারিতে কয়টা ফলিকল নাম্বার আছে, এটা আলট্রাসোনোগ্রাফিতে আমার হচ্ছে মোস্ট ডায়াগনস্টিক ফিচার। এখন ধরেন সামহাউ এই ফিচারটা নাই, তাহলে সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল ফিচার কোনটা? সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল ফিচার হচ্ছে ওভারিয়ান ভলিউম। আমরা যদি দেখি ওভারিটা বড় হয়ে গেছে, ওভারিয়ান ভলিউমটা যদি 10 সেন্টিমিটার পার কিউব বা মোর হয়ে গেছে, তাহলে হচ্ছে ডায়াগনস্টিক। এটা হচ্ছে ডায়াগনস্টিক। এখন ফলিকল গুলা থেকেই হচ্ছে আমাদের বিভিন্ন রকমের হরমোন আসে, যার মধ্যে অন্যতম একটা হরমোন হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন। তো ফলিকল যদি বেশি থাকে, তাহলে এটা তো অবশ্যই মাস্ট, এখান থেকে বেশি বেশি ফলিকল, এখান থেকে বেশি বেশি এএমএইচ রিলিজ হবে। সো ফলিকল বেশি থাকার কারণে পেশেন্টের এএমএইচও বেশি থাকে, এএমএইচ ভ্যালু প্রায় মোর দেন 4.7 ন্যানোগ্রাম পার এমএল হতে পারে। সো আমি যদি বলতে চাই প্যাথোলজির এই যে এই পার্টটা, আপনাদের কিন্তু এই পুরা আমি লেকচারটাই আমি দত্ত বই থেকে বানানোর চেষ্টা করেছি, এবং আমাদের যারা আপনারা মিড টার্মের লং ব্যাচ বা রেগুলার ব্যাচের সাথে যুক্ত আছেন বা হবেন, আমাদের কিন্তু মেইন ফোকাস দত্ত বইটাই থাকে। কিছু কিছু ক্ষেত্রে জেফকট, কিছু কিছু ক্ষেত্রে কিছু গাইডলাইন, কিন্তু মেইন ফোকাস থাকে দত্ত বইটাই। সো দত্ত বইটাকে আপনার পুরো গুছিয়ে ফেলতে হবে, যেমন এই প্যাথোলজির পাশে পুরাপুরি লিখে রাখা লাগবে যে এসবিএ, কারণ কি এটা এসবিএ এর একটা খনি। আচ্ছা, এরপরে আসেন, আমাদের প্যাথোলজি পড়া শেষ, এরপরে আসেন যে হিস্টোলজি, একটা
ওভারি একটা পিসিওএস এর পেশেন্টের ওভারির অংশ কেটে যদি আপনি হিস্টোপ্যাথোলজিতে পাঠান তাহলে আপনি কি কি দেখতে পারবেন? আপনি দেখতে পারবেন যে ওইখানে যে টিউনিকে অ্যালবুজিনিয়া নামক যে লেয়ারটা আছে সেটা কি হয়ে গেছে, সেটা হচ্ছে মোটা হয়ে গেছে, থিকেনিং হয়ে গেছে। ঠিক আছে? এছাড়াও অনেকগুলা ফলিকল আমরা দেখতে পারবো যেগুলা বিভিন্ন স্টেজে আছে, ম্যাচুরেশনের বিভিন্ন স্টেজে এবং অ্যাট্রিসিয়াতে আছে। এবং এখানে থিকা সেল যেটা আছে এখানে হাইপারট্রফি হতে পারে এবং পেশেন্ট এছাড়াও ডায়াবেটিক্স মেলাইটাসের ফিচার নিয়ে আসতে পারে, যেমন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা একটু পরে পড়বো ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে করে না করে এগুলা। সো হিস্টোলজিতে এটা মোটেও এসএকিউর জন্য ইম্পর্টেন্ট না, আপনাদের মিড টার্ম পরীক্ষায় সাধারণত ক্লিনিক্যাল কোশ্চেন গুলাই এসএকিউতে বেশি আসে। এই অংশগুলা সাধারণত এসবি এর জন্য আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এখন আসেন প্যাথোফিজিওলজি। সবাই আপনার কাছে যখনই পিসিওএস এর একটা পেশেন্ট আসবে তখন দেখবেন যে এটা তো সাধারণত রিপ্রোডাক্টিভ এজের একটা ডিজিজ, এবং এটা নিয়ে খুব কিছু মিসকনসেপ্ট বাংলাদেশে প্রচলিত আছে। তার মধ্যে একটা হচ্ছে পিসিওএস এর পেশেন্টের খুব বেশি ইনফার্টিলিটি হয়। যদিও হয় ইনফার্টিলিটি, অবশ্যই ইনফার্টিলিটি পিসিওএস এর একটা কমন কমপ্লিকেশনস, বাট এইটা তো ট্রিটেবল, এটা যে আনট্রিটেবল তা না। সো আপনি যখনই পেশেন্টকে বলবেন যে পিসিওএস আছে, দেখবেন পেশেন্টের একটা খুব ফ্যামিলির মধ্যে একটা খুব চিন্তা পড়ে গেছে এবং তারা এমন একটা চিন্তা ভাবনা, হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া লাগবে, এখনই লেখাপড়া শেষ করে দেওয়া লাগবে। এন্ড তারপরে এই যে কোশ্চেনটা, মেয়েটা আপনাকে কোশ্চেনটা করবো, আমার এটা কেন হলো, আমি মানে আমার আমার কোন কি কোনো ফল্ট ছিল, আমার কি ডায়েটারি হ্যাবিটের কোনো ফল্ট ছিল, বা আমার কি নিজের লাইফস্টাইলের কোনো ফল্ট ছিল, সেটার কারণে আমার এই পিসিওএসটা হলো। তো তাকে তো আপনার প্যাথোফিজিওলজিটা বুঝিয়ে বলতে হবে। তো এখানে এক্সাক্ট প্যাথোফিজিওলজি আপনি তখন যেটা বলবেন যে একটু এক্সাক্ট প্যাথোফিজিওলজি আমরা আসলে জানি না, বাট এটার পিছনে আমরা সাধারণত কতগুলো রিস্ক ফ্যাক্টর দেখি। রিস্ক ফ্যাক্টর গুলো আমরা যদি ব্রড হেডলাইনে বলতে চাই তাহলে সেটা হচ্ছে এই পাঁচটা জিনিস, যে হাইপোথ্যালামো পিটুইটারি কম্পার্টমেন্ট অ্যাবনর্মালিবিলিটি। এটার কারণে হতে পারে যে আপনার ব্রেন থেকে পিটুইটারি পর্যন্ত, হাইপোথ্যালামাস পিটুইটারি এবং ওভারির যে অ্যাক্সিসটা আছে অ্যাক্সিসটার মধ্যে ঝামেলা লেগে গেছে, হ্যাঁ এখানে অ্যাবনর্মালিবিলিটি হয়ে গেছে। এক ঘটনা হতে পারে এইটা। দুই নাম্বার ঘটনা হতে পারে বডিতে কোনো কারণে অ্যান্ড্রোজেন যে হরমোনটা আছে অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে গেছে। তিন যে কারণটা হতে পারে এই যে ওভারি, ওভারি থেকে কি মাসে মাসে একটা করে ওভাম রিলিজ, সেকেন্ডারি ইওসাইট, অ্যাকচুয়ালি সেকেন্ডারি ইওসাইট রিলিজ হওয়ার কথা, বাট ওইটা হচ্ছে না। এটা মানে কি অ্যান ওভুলেশন হচ্ছে। চার নাম্বার কথা, ওনার ইনসুলিনটা যেটা আছে বডিতে কাজ করতে পারতেছে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে এবং ডায়াবেটিক্স ওবেসিটি হয়ে গেছে, এবং তার সাথে পেশেন্ট কিছু লং টার্ম কনসিকুয়েন্স নিয়েও আমাদের কাছে আসতে পারে। এই পাঁচটা ব্রড হেডিং এ আমরা মনে রাখতে পারি। তো ওইটা পাঁচটা ব্রড হেডিংটা আমি বললাম। এখন এগুলা যদি আমরা ডিটেলস আলোচনা করতে চাই তাহলে যেটা, সেটা হচ্ছে হাইপোথ্যালামাসে আপনার হাইপোথ্যালামাস থেকে আমাদের কি আসে, আমরা নর্মালি জানি যে জিএনআরএইচ হরমোনটা আসে, গোনাডোট্রপিন হরমোন রিলিজিং হরমোন। তারপরে পিটুইটারি থেকে কি আসে, পিটুইটারি থেকে এফএস এবং এলএইচ হরমোনটা আসে, সেটা এসে কার উপরে কাজ করে, ওভারিতে কাজ করে। এখন আমি কি বললাম যে পিসিওএস এ আমাদের কি হচ্ছে, এই যে কম্পার্টমেন্টটা আছে এই কম্পার্টমেন্টটার মধ্যে অ্যাবনর্মালিবিলিটি হয়ে যাচ্ছে। কিভাবে করে অ্যাবনর্মালিবিলিটি হয়ে যাচ্ছে, হাইপোথ্যালামাসে জিএনআরএস এর যে পালসিটি আছে, জিএনআরএস পালসেটাইল ভাবে আমাদের বডিতে রিলিজ হয়। সো এই পালসেটাইল ইন্ডেক্সটা আমাদের বডিতে হচ্ছে বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে ও যেহেতু বেড়ে যাচ্ছে, ও ইনসুলিনকে, ও পিটুইটারিকে গিয়ে বেশি 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 করে খোঁচা মারতেছে, খোঁচা মেরে বলতেছে তুমিও বেশি বেশি করে হরমোন রিলিজ করো। সো ও বেশি বেশি করে এলএইচ যে হরমোনটা আছে, লুটিনাইজিং হরমোন যেটা আছে সেটা হচ্ছে। এখন আপনারা আমাকে বলতে পারেন আপু পিটুইটারি থেকে তো এলএইচও আসে, পিটুইটারি থেকে তো এফএসএইচও আসে, ওয়াই অনলি এলএইচ বাড়ে এফএসএইচ বাড়ে না? কারণ এইটা মোর সেনসিটিভ। থাকে না যে ম্যাডামরা কোন কোন ট্রেনিংকে বেশি ভালোবাসে, তেমনি এখানেও জিএনআরএইচ হরমোন যেটা আছে সেটা পিটুইটারির এলএইচ কে বেশি মানে সেনসিটিভ বেশি থাকে। সো এটা যখন পিটুইটারিকে কে স্টিমুলেট করে তখন বেশি বেশি করে এলএইচ সিক্রেশন বেশি হয়ে যায়। এই এলএইচ যখন বেড়ে যায় তখন ও কিছু কাহিনী করে। কিছু কাহিনীর মধ্যে অন্যতম একটা হচ্ছে এলএইচটা যখন বেড়ে যায় তখন কি হয়, যে এলএইচটা যখন বেড়ে যাচ্ছে আমাদের,
একই সাথে এফএসএইচ টা যখন কমে যাচ্ছে, এফএসএইচ কথাটার মানে কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যখন কমে যাচ্ছে তাহলে কি হচ্ছে? ফলিকুলার স্টিমুলেট হতে পারতেছে না, তাহলে কি ফলিকুলার ম্যাচুরেশন হচ্ছে না। এক ঘটনা ঘটে এইটা। 2 নাম্বার ঘটনা ঘটে কি, যে আম, এখানে অ্যান্ড্রোজেন আমরা দেখেছি এখানে অ্যান্ড্রোজেন লেভেলও অনেক বেশি বেড়ে যায়। অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যাওয়ার কারণে আহ, মানে অ্যান্ড্রোজেন লেভেল যেটা বেড়ে যাওয়ার কারণে এইটা কি করে আমরা জানি, অ্যান্ড্রোজেন গিয়েই আমরা পার্ট 1-এ পড়ে আসছি যে অ্যান্ড্রোজেন গিয়েই পেরিফেরাল অ্যারোম্যাটাজাইশনের মাধ্যমে ইস্ট্রোজেন কনভার্ট করে, তাই না? আচ্ছা, একটা ঘটনা করে এইটা। সো অ্যান্ড্রোজেন যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে কি পেরিফেরাল ইস্ট্রোজেনের পরিমাণও বেড়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, পেরিফেরাল ইস্ট্রোজেনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি এখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে। এটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, যে কোনো হরমোনই বডিতে যখন থাকে তখন এরা ফ্রি ফর্মে থাকে না, সেটা একটা প্রোটিনের সাথে, আমরা বলি সিরাম হরমোন বাইন্ডিং প্রোটিন, বা স্পেসিফিক করে বলতে গেলে সিরাম হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে থাকে। সো অনেক অনেক অ্যান্ড্রোজেন যখন আসে তখন ও কি করতেছে, সব প্রোটিনের সাথে বাইন্ড হয়ে যাচ্ছে বা গ্লোবিউলিনের সাথে বাইন্ড হয়ে যাচ্ছে। এভাবে করে বাইন্ড হতে হতে এই গ্লোবিউলিনের পরিমাণ আস্তে আস্তে করে কমে যাচ্ছে, ফলে ফ্রি টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যাচ্ছে। সো এই সকল কারণে দেখা যায় ওভারি থেকে একটা হাইপোথ্যালামো পিটুইটারি কম্পার্টমেন্টে একটা অ্যাবনর্মালিটি তৈরি হয়। সো কোনটা বাড়ে কোনটা কমে, কেন বাড়ে কেন কমে, আজকে থেকে আমরা মনে হয় এই জিনিসটা ক্লিয়ারলি বলতে পারবো। আচ্ছা, অ্যান্ড্রোজেন এক্সেস। এখন আপু আপনি তো বললেন যে অ্যান্ড্রোজেন পিসিওএস এ বাড়ে এবং এটা অন্যতম একটা কি ফিচার। কেন এটা কেন বাড়ে? এটা হচ্ছে অ্যান্ড্রোজেন ফর্মিং একটা এনজাইম আছে, P450CI7C17। এটা হচ্ছে মেইন কজেস অফ দ্য অ্যান্ড্রোজেন প্রোডাকশন ফ্রম দ্য ওভারিস এবং অ্যাড্রেনাল। এটা হচ্ছে অ্যান্ড্রোজেন প্রোডাকশনের সবচেয়ে উপরে। এখানে আমি একটা জিনিস একটু এক্সট্রা বলে দিতে চাই, আপনাদের দত্ত বইতে যেটা লেখা আছে এটার পাশে এসএকিউ লিখে রাখেন। এটা একটা এসএকিউ হিসেবে আপনাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে, যে আমরা যে বলছি এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, কি ফিচার দেখলে আমি সাজেস্ট করব যে এই পেশেন্টটার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এবং সেই পেশেন্টটাকে আমি টেস্ট করতে দিব। আমি যদি এই 3টা ফিচার পাই, এক, আমি যদি পাই পেশেন্টার বিএমআই more than 25 kg/m², 2 নাম্বার পেশেন্টার ওয়েস্ট এবং হিপের রেশিওটা বেড়ে গেছে, সেটা হচ্ছে 0.485, মানে হচ্ছে কি ওর অ্যাবডোমিনাল ওবিসিটি হয়েছে, এবং 3 নাম্বার ওর একান্থোসিস নিগ্রিকেন্স আছে। একান্থোসিস নিগ্রিকেন্স আপনারা সবাই মোটামুটি ভালো মতো চিনেন, সেটা হচ্ছে যে দেখা যায় ঘাড়ে, গলায়, হাতে, আহ, যেগুলা হচ্ছে বডির ফ্লেক্সিবল অংশগুলো আছে ওই জায়গায় ডিসকালারেশন, ব্রাউন ডিসকালারেশন এন্ড থিকেনিং অফ দ্য স্কিন হয়ে যায়। তো এই জন্য যে স্কিনটা দেখা যায় সেটাকে বলা হয়ে থাকে একান্থোসিস নিগ্রিকেন্স। সো এইটা কিন্তু আপনাদের এসএকিউর জন্য আমি যে কথাটা বললাম যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আসেন যে ওভারিতে আমি বললাম যে অ্যান ওভুলেশন হচ্ছে। এখন আপু কেন আপনি বললেন মাঝখান দিয়ে ওভারিতে অ্যান ওভুলেশন হচ্ছে? ওভারিতে অনেক অনেক ফলিকল আছে, তো ওভারিতে তো তাহলে ওভুলেশন হওয়ার কথা, কেন আপনি বলতেছেন অ্যান ওভুলেশন হচ্ছে? আমি কি বলছি যে ওভারিতে কি হয়, এফএসএইচ টা কি হয়, এলএইচ টা বেড়ে যায়, কিন্তু এফএসএইচ যেটা আছে এফএসএইচ টা হচ্ছে কমে যায়। সো এই ক্ষেত্রে এখানে যে ঘটনাটা ঘটে, যে এখানে যে ঘটনাটা ঘটে, যেহেতু আমাদের এফএসএইচ কমে যায়, যেটা হচ্ছে গ্র্যানুলোসার সেল থেকে আসে, এফএসএইচ 2টা ঘটনা করে। একটা হচ্ছে এটা অ্যারোম্যাটাজাইজেশন যেটা আছে সেটাকেও কমায় দেয় এবং ফলিকুলার ম্যাচুরেশন কমায় দেয়। মেইনলি এটা ফলিকুলার ম্যাচুরেশন কমিয়ে দেয়। একটা ফলিকল, অনেকগুলা ফলিকল আসলো বাট সে ফলিকল গুলা ম্যাচিউর না, আলটিমেটলি সে ফলিকল গুলা কি ফার্টিলাইজড হতে পারবে? না। সো ফলিকুলার ম্যাচুরেশন না থাকার কারণে কি হয়, এখানে অ্যান ওভুলেশন হয়ে যাচ্ছে। এছাড়া অ্যান্ড্রোজেন যে বেড়ে যাচ্ছে, আমরা যেহেতু ফিমেল বডি, আমাদের বডিতে অ্যান্ড্রোজেন হওয়ার কথা না, কিন্তু বেশি থাকার কথা না, কিন্তু এলএইচ বেশি থাকার কারণে এটা অ্যান্ড্রোজেন বেশি বেশি করে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে এটাও আমাদের হচ্ছে অ্যান ওভুলেশনের একটা অন্যতম ফিচার। লং টার্ম কনসিকুয়েন্স, এটা আমি বলবো আপনাদের এসিকিউর জন্য একদম মানে
আপনার ইনফিনিটি স্টার, আপনার যদি 100টা স্টার দিতে মনে চায় আপনি 100টা স্টার দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার বলতে আমরা লং টার্ম কনসিকুয়েন্স, শর্ট টার্ম এবং লং টার্ম কনসিকুয়েন্স গুলো বুঝি। আপনাকে পরীক্ষাতে এসিকিউতে বলতে পারে যে হোয়াট আর দ্য শর্ট টার্ম কনসিকুয়েন্স, আবার আপনাকে বলতে পারে হোয়াট আর দ্য লং টার্ম কনসিকুয়েন্স। সো আপনি এখান থেকে এই নামগুলা পড়ে নিবেন, অথবা আপনাকে আইইউই যখন হবে সেখান থেকে আপনাকে পড়তে হবে। শর্ট টার্ম কনসিকুয়েন্স কি কি হতে পারে? পেশেন্টটা ওবিসিটি থাকতে পারে, পেশেন্টটার অ্যাবডোমিনাল এবং ভিসেরাল ফ্যাট যেটা আছে সেটা বেড়ে যেতে পারে, পেশেন্টের কিছু মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিবিলিটি, অলিগোমেনোরিয়া বা অ্যামেনোরিয়া দেখা দিতে পারে, পেশেন্টের অ্যানোভুলেশনের কারণে পেশেন্ট আপনার কাছে ইনফার্টিলিটি নিয়ে আসতে পারে, মিসক্যারেজ থাকতে পারে, অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল, অ্যান্ড্রোজেন এক্সেসের কারণে পেশেন্ট এসব ক্লিনিক্যাল ফিচার যেমন অ্যাকনি, হার্সুটিজম, অ্যালোপেশিয়া এগুলা নিয়ে আসতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে পেশেন্ট আপনার কাছে মেটাবলিক সিনড্রোম এবং গ্লুকোজ ইনটলারেন্স নিয়ে আসতে পারে, এছাড়া পেশেন্ট আপনার কাছে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স নিয়ে আসতে পারে। এখন আপু এতগুলা মুখস্থ করা তো পসিবল না, আপনি আমাকে একটু বলেন কোনটা কোনটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, এইটা, 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 এই পাঁচটা আপনার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি যদি এখন পিসিওএস এর শর্ট টার্ম কনসিকোয়েন্সে প্রথমেই বলে ফেলেন মিসক্যারেজ, তাহলে আসলে হবে না। প্রথমেই বলে ফেলেন অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল, তাহলে হবে না। যেটা ইম্পর্টেন্ট, যেটা মোস্ট কমনলি ম্যাডামদের কাছে আসে, আপনাকে আসলে সেগুলাই ম্যাডামরা বেশি শুনতে চায়। সো আপনাকে বলার সময়ও আসলে সেই প্রেফারেন্সটা অনুযায়ী বললে ভালো হয়। আচ্ছা, এছাড়া লং টার্ম কনসিকুয়েন্স হিসেবেও পেশেন্ট হচ্ছে, আমি যেটা বললাম যে অনেকবার করেই বললাম, যেটা যে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে সেই ক্ষেত্রে পেশেন্ট কি ইনসুলিন কাজ করতে পারতেছে না বডিতে, সো ইনসুলিনের কাজ কি বডিতে গ্লুকোজ কমানো, গ্লুকোজ আর কমাইতে পারতেছে না, হাইপারগ্লাইসিমিয়া হয়ে যাচ্ছে, অন্য কথায় বলতে গেলে ডায়াবেটিস মেলাইটাস হয়ে যাচ্ছে। এছাড়াও ওবিসিটি, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার হতে পারে। এবং আমি যেটা বললাম যে অ্যারোম্যাটাজাইজেশনের কারণে অ্যান্ড্রোজেন যেহেতু বেড়ে যাচ্ছে, আমরা পারসিস্টেন্টলি ইলেভেটেড ইস্ট্রোজেন লেভেল পেতে পারি, পেশেন্টের ডিসলিপিডিমিয়া হয়ে যেতে পারে, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার, করোনারি ডিজিজ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ইনক্রিজ মর্টালিটি হয়ে যেতে পারে। এগুলা হতে পারে লং টার্ম কনসিকুয়েন্স। আপনারা যখন মিড টার্ম পড়বেন দেখবেন আপনাকে অনেকেই বলবে যে এমআরসিওজি পার্ট 2 এর জন্য একটা বই বাজারে পাওয়া যায়, এসবিএ বুক পাওয়া যায়, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রু সাইজার। এখান থেকে কোশ্চেন মিড টার্মে আসে। তো আপনারা যেহেতু একটু লং টার্মের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা যারা আমি আশা করছি যে পরবর্তীতে পরীক্ষায় বসবেন, তো এখনো তো এই পরীক্ষাই হয়নি, জুন সেশনের পরীক্ষাই হয়নি, তো ডিসেম্বর সেশনের পরীক্ষার জন্য তো আসলে আপনাদের কাছে 6 মাসেরও বেশি সময় বাকি আছে। তো তারা তারা ইচ্ছা করলে এই বইটা পড়তে পারেন, এখান থেকে মাঝে মধ্যে 6-7টা এসবিএ দেখা যায় যে হুবহু দিয়ে দেয়। তো ওইখান থেকে একটা আমি এসবিএ বলি, আপনাকে যেটা জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ পিসিওএস। এটা মানে পিসিওএস এর যে টক আর্টিকেলটা আছে ওখান থেকে নেওয়া। তো ওখানে সবচাইতে কমন, মোস্ট কমন কজ বলা হচ্ছে বা মোস্ট কমন কনসিকুয়েন্স বলা হয়েছে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা সবচাইতে পাওয়া যায়, কারণ কি পেশেন্টটা অনেক বেশি ওবেসিটি হয়ে যায়, তার কারণে কমপ্লিকেশন হিসেবে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে পেশেন্ট আপনার কাছে আসে। ওকে, আরেকটা এস এসএ কিউ বা আমি যদি বলতে চাই এসবি এর খনি যেটা আছে, এটাও হচ্ছে এটা। আপনারা যখনই দত্ত বইটা পড়বেন না কেন, আপনারা দেখবেন যে দত্ত বইয়ের এরকম বক্স করে যে জিনিসগুলো আছে, এগুলা মিড টার্মের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মেটাবলিক সিনড্রোম, এখন তো আরো বেশি কথা এটাই যে পিসিওএস এর নাম পিএমওএস হয়ে গেছে এটার জন্যই। কারণ কি এখন আর শুধুমাত্র ওভারিতে অনেকগুলা সিস্ট থাকলে, ওভারিতেই পলিজেনিক সিস্ট থাকলেই আমরা এটাকে পিসিওএস বলবো না, আমাদের অনেকগুলা মেটাবলিক সিনড্রোম থাকতে হবে। তাহলে কি কি মেটাবলিক সিনড্রোম, তাহলে এটা দেখে নিই, এখানেই তো আছে। সেটা হলো ইলেভেটেড ওয়েস্ট সার্কামফারেন্স যদি মোর দেন 88 সেন্টিমিটার থাকে, লিপিড লিপিড অ্যাবনর্মালিবিলিটি বিশেষ করে ট্রাইগ্লিসারাইডহাইড লেভেল যদি মোর দেন 150 হয়ে যায়, এইচডিএল কোলেস্টেরল যেটা আছে, আমরা জানি যে এইচডিএল কোলেস্টেরল আমাদের বডির জন্য ভালো কোলেস্টেরল, এইটা যদি বডিতে 50-র চাইতে কম হয়ে যায়, ব্লাড প্রেশার যদি 130 বা 85 ইকুয়াল টু বা মোর দেন থাকে, এবং ফাস্টিং গ্লুকোজ যদি মোর দেন 110 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকতে পারে, এই পাঁচটার মধ্যে যে কোনো তিনটা অ্যাবনর্মালিবিলিটি যদি আমার প্রেজেন্ট থাকে, তাহলেই আমি বলতে পারবো যে পেশেন্টটার মেটাবলিক সিনড্রোম আছে।
সো এটা এসিকিউর জন্য আপনারা সবাই অনেক ভালো মতো করে পড়ে নেবেন। আচ্ছা, এরপরে আসেন পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার, যেটা বলছিলাম যে আপনাদের এসিকিউতে সব সময় একটা সিনারিও দিয়ে দেয়। হ্যাঁ, সিনারিও দিয়ে দিয়ে বেশিরভাগই মানে মিড টার্মের কোশ্চেন সাজায় এমন করেই যে এসিকিউতে একটা কোশ্চেন দিয়ে দেয় এবং আপনাকে হচ্ছে ওখান থেকে প্রথম কোশ্চেনটাই থাকে হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস। সো মিড টার্মে আপনাকে ক্লিনিক্যাল ফিচার খুব কম কোশ্চেনে জিজ্ঞেস করবে, বাট ক্লিনিক্যাল ফিচার আপনাকে পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ এই ক্লিনিক্যাল ফিচার গুলা থেকে এই যে 1 নাম্বার কোশ্চেন যেটা আছে ডায়াগনোসিস, সেটা আপনি দেখতে পারবেন। সো পিসিওএস এর পেশেন্ট আমাদের কাছে কি প্রবলেম নিয়ে আসে? আসলে পিসিওএস এর পেশেন্ট আমাদের কাছে বিভিন্ন এজ গ্রুপটাতে নিয়ে আসে। যখন আসে যে হ্যাঁ একটু আর্লি টোয়েন্টিস বা টোয়েন্টিস এজ গুলাতে আসে, তখন দেখা যায় তারা আমাদের কাছে মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিবিলিটি, এটাই হচ্ছে মোস্ট কমন ফিচার। হ্যাঁ, ইন দ্য ফর্ম অফ অলিগোমেনোরিয়া, অ্যামিনোরিয়া বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে আসে। এরপরে যখন তাদের ম্যারিজ হয় এবং তারা যখন বেবির জন্য ট্রাই করে, তখন আমরা দেখি যে অ্যানোভুলেশনের কারণে তাদের বেবি হচ্ছে না। সো তখন তারা ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে আসে। এছাড়াও পেশেন্ট মাঝে মধ্যে ইনক্রিজিং অবেসিটি, সেটা হচ্ছে পারে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবডোমিনাল ওবেসিটি নিয়ে 50% কেজে পেশেন্ট আপনার কাছে আসে। সো আপনাকে যদি এখান থেকে জিজ্ঞেস করে যে মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার কোনটা, তাহলে আপনার বলতে পারবেন না, এখানে হচ্ছে মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিবিলিটিটাই হচ্ছে মোস্ট কমন। যখন আপনি পেশেন্টটাকে এক্সামিন করবেন, এক্সামিন করার কারণে এবং আপনাকে এটা আসলে আমি মিড টার্ম যখন আপনি পড়বেন, আমি যে কথাটা বললাম যে পড়বেন যখন, অবশ্যই মিড টার্ম বেস করে পড়বেন। তো মিড টার্মে যেমন ক্লিনিক্যাল ফিচার আসতে পারে, সেকেন্ড কি কোশ্চেন আসতে পারে, আপনাকে বলতে পারে যে ক্লিনিক্যাল ফিচার দিয়ে দিল, ডায়াগনোসিস বললো, 2 নাম্বারে কোশ্চেন বলবে what findings will you find in her general examination. So general examination এ আমরা অ্যান্ড্রোজেন এক্সেসের যে ফিচার গুলো আছে, যেমন ধরেন হার্সুটিজম, একনি, অ্যালোপেশিয়া এবং অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, তো এগুলা আসলে মনে থাকে না। হ্যাঁ, এটার জন্য আমার বইয়ে আমি একটা ছবি আঁকছিলাম। ছবি এঁকে আমি যেটা করছিলাম যে এখানে হার্সুটিজম, এখানে একনি, মাথার মধ্যে চুল নাই, অ্যালোপেশিয়া এবং ঘাড়ের মধ্যে একটু কালো দাগ, অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। আমাদের পিক্টোরিয়াল মেমোরি অনেক ভালো কাজ করে। সো যখন যখন পারবেন এরকম করে বইয়ের মধ্যে ছবি টবি এঁকে করার চেষ্টা করবেন, কারণ অনেক ভাস্ট একটা ইনফরমেশন নিয়ে আপনার যাইতে হবে। এটা আসলে না হলে পড়া সম্ভব না। আচ্ছা, অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স কি আমি অলরেডি আপনাদেরকে বলে দিছি, তাই না? যে এইটা হচ্ছে এরকম স্কিন যেগুলো আছে, স্কিনটা হচ্ছে থিকেন্ড এবং পিগমেন্টেড হয়ে যায় এবং সেখানে দেখা যায় যে সাধারণত এই যে নেপ অফ দ্য নেক যেটা আছে, ইনার থাই, গ্রোইন, এক্সেলাতে দেখা যায় এবং এটার কারণ হচ্ছে হলো আমাদের মেটাবলিক সিনড্রোম যেটা আছে, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেই এটা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা কমন জিনিস হচ্ছে হেয়ার অ্যান্ড সিনড্রোম। এটাও একটা এসএ কিউ বা এসবি হিসেবে পরীক্ষায় বলতে পারে যে এইটা মানে কি, হেয়ার অ্যান্ড সিনড্রোম বলতে তুমি কি বুঝো? এটার মধ্যে দেখেন হেয়ার অ্যান্ড 3টা ভাগ আছে। এইচ এ goes for hyperandrogenism, IR goes for insulin resistance, and AN goes for acanthosis nigricans. পিসিওএস এর পেশেন্টের এই ফিচার গুলা সাধারণত থাকে। সো এই হেয়ার এন্ড সিনড্রোম একটা পিসিওএস এর পেশেন্ট যখন আসবে আমার কাছে, আমি হেয়ার এন্ড সিনড্রোম গুলা খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, এগুলা তো খুঁজলেন, ক্লিনিক্যাল ফিচার দেখলেন, ইন জেনারেল এক্সামিনেশন দেখলেন, জেনারেল এক্সামিনেশন আপনি অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, তারপরে হেয়ার এন্ড সিনড্রোম, আমি যা যা বললাম এগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। এখন তো আপনাকে এটাকে কনফার্ম করতে হবে এবং কনফার্ম অলওয়েজ বাই সাম ইনভেস্টিগেশনস রিপোর্ট, রাইট? সো ইনভেস্টিগেশন রিপোর্ট হিসেবে আপনি এখানে কি ইনভেস্টিগেশনটা দিবেন? প্রথম ইনভেস্টিগেশন আমাদের গাইনোকোলজিস্টদের খুব পছন্দের, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, রাইট? আলট্রাসোনোগ্রাফি করব, যদি পেশেন্ট সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে তাহলে ট্রান্সভাজানাল সোনোগ্রাফিটাই হচ্ছে আমাদের জন্য বেশি প্রেফারেবল। সেটা কারণ পেশেন্টের কি আমি বলছি অ্যাবডোমিনাল ওবেসিটি থাকে, সো পেটের এত চর্বি ভেদ করে মানে ওভারিকে দেখার চাইতে ভ্যাজাইনালি মানে ওভারিকে কাছাকাছি দেখাটা বেশি ভালো। হ্যাঁ, আমরা ভালো বেশি ফাইন্ডিংস পাবো। সো ওভারিস গুলা হচ্ছে এনলার্জ ইন ভলিউম হবে প্রায় 10 সেন্টিমিটার কিউব এবং আমরা দেখবো যে আমি যেটা বললাম যে ওভারি কর্টেক্স এবং মেডুলা এবং কর্টেক্সে বা পেরিফেরিতে আমরা দেখবো অনেকগুলা ফলিকল আছে, সেটা হচ্ছে 2টা থেকে 12টা ইন নাম্বার এবং তাদের সাইজ হবে 2 থেকে 9 মিলিমিটার। এই ফিচার গুলা যদি আমি পাই তাহলে আমি বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এটা পিসিওএস এর দিকে যাচ্ছে।
আচ্ছা, এখন আসেন যে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিবিলিটি অফ দ্য পিসিওএস। দেখেন এখানে বহুত কিছু লেখা আছে, হাইপার, হাইপার, হাইপো কি। আচ্ছা, এইটা আপনারা, আমার মনে হয় আপনারা সবাই এই বুদ্ধি জানেন, তবুও আমরা আমরা পার্ট ওয়ানে এই জিনিসটা পড়ায় দিই, তবুও এখন হচ্ছে আরেকবার পড়ায় দিচ্ছি। পিসিওএস এ সবকিছু বাড়ে, তিনটা জিনিস কমে। কি কি কমে? আচ্ছা, এফএসএইচ কমে, সিরাম হরমোন বাইন্ডিং গ্লোবুলিন কমে। কেন কমে আমি বলে দিছি, এফএসএইচ কেন কমে আমি বলে দিছি, এবং সিরাম প্রজেস্টেরন যেটা আছে, সিরাম প্রজেস্টেরন তা কমে যায়। ইস্ট্রোজেন বাড়ার তো কারণ আছে, কারণ হচ্ছে আপনার হচ্ছে অ্যান্ড্রোজেন কারণ হওয়ার কারণে এটা বেড়ে যায়, কিন্তু অ্যাজ ফলিকল গুলা ম্যাচিউর না, ওখান থেকে হলো হরমোন গুলা ঠিক মতো আসে না, এই জন্য লো সিরাম প্রজেস্টেরন আসে। সো মনে রাখতে হবে যে আমার পিসিওএস এর সবকিছুই হাইপার, হাইপার, হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া, হাইপার ইনসুলিনিমিয়া, হাইপার লিপিডেমিয়া। তিনটা জিনিস হচ্ছে হাইপো, সেটা হচ্ছে এফএসএইচ, প্রজেস্টেরন এবং সিরাম হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন। ওকে, এখন আসেন এটার পাশাপাশি কি, এগুলার পাশাপাশি আমরা কিছু টেস্ট করতে, মানে এই সিমটম গুলো আপনি বার করতে চান যদি, তাহলে আপনার কি কি করতে দিতে হবে আপনি বুঝতে পারতেছেন, মানে ইনভেস্টিগেশন আপনি কি কি করতে দিবেন। আপনি পেশেন্টটাকে সিরাম এফএসএইচ করতে দিবেন, এলএইচ করতে দিবেন, প্রজেস্টেরন করতে দিবেন, ওজিটিটি করতে দিবেন, লিপিড প্রোফাইল করতে দিবেন। মেইন কথা এখানে যা যা হাইপার হাইপো হয় সেটা আপনি দেখার চেষ্টা করবেন। সো এই ইনভেস্টিগেশন গুলা আপনি করতে দিবেন। তাহলে আপনি যখন পিসিওএস এর ইনভেস্টিগেশন লিখবেন, সবচাইতে ভালো দুই ভাবে লেখা, একটা হচ্ছে এভাবে লিখবেন যে এক নাম্বার হচ্ছে সোনোগ্রাফিক ইনভেস্টিগেশন, সেই জায়গায় লিখবেন আপনি টিভিএস, এবং দুই নাম্বার লিখবেন যে ব্লাড ইনভেস্টিগেশন বা সেরোলজিক্যাল ইনভেস্টিগেশন। লিখে এই যে যেগুলা হাইপার হাইপো হয়ে যায়, এভাবে এভাবে করে আপনি নামগুলা লিখে দিয়ে আসতে পারেন। সো তখন এইটা আপনার খাতার সৌন্দর্য অনেক বেশি বাড়াবে। আচ্ছা, এখন পিসিওএস এর পেশেন্টের ইনভেস্টিগেশন করে কনফার্ম করে ফেললেন, সো আপনার এখন কি আপনি দিবেন পেশেন্টকে ট্রিটমেন্ট। তো আমরা কি বলছিলাম যে পেশেন্ট আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। পেশেন্ট আমার কাছে যে সমস্যা নিয়ে আসবে সেই সমস্যার আমি ট্রিটমেন্ট দিব। যেমন ধরেন পেশেন্ট যদি আমার কাছে নিয়ে আসে যে ওবিসিটি, তাহলে কি অবশ্যই ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা হচ্ছে ওয়েট রিডাকশন, হ্যাঁ, ওয়েট রিডাকশন আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে এখানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে দেখি। আর পেশেন্টের যদি মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিবিলিটি নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে, তো সেই ক্ষেত্রে এটাকে ঠিক করার জন্য সবচাইতে ভালো হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া। এই ক্ষেত্রে নিউয়ার জেনারেশন যে প্রজেস্টেরন বা ডেসোজেস্ট্রেল, এটা হচ্ছে বেস্ট সুইটেড। এটা একটা এসবি হিসেবে পরীক্ষায় আসতে পারে, এটা দেখতে পারেন। এছাড়াও ট্রিটমেন্ট অফ সাব ফার্টিলিটিতে, এই যে পেশেন্ট যদি সাব ফার্টিলিটি নিয়ে আসতে পারে, এখানে কি হচ্ছে পেশেন্টের কজেস অফ সাব ফার্টিলিটি কি, অ্যান ওভুলেশন। তাহলে ওভুলেশন যেহেতু হচ্ছে না, বাইরে থেকে কি করতে হবে, জোর করে ওভুলেশন করাতে হবে। জোর করে ওভুলেশন মানে কি, ওভুলেশন ইন্ডাকশন দিতে হবে, সেটা আইদার ক্লোমিফেন সাইট্রেট বা লেট্রোজল দিয়ে দিতে হবে। যদি এসব কাজে এসব ট্রিটমেন্টে কাজ না করে, তাহলে অনেক ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বা সার্জারিও আমাদের লাগতে পারে। ওকে, আপনাদেরকে যদি আমি বলি যে পিসিওএস এর খুব ট্রিটমেন্ট খুব সুন্দর করে একটা বক্সের মধ্যে লেখা আছে, যেটা লিখলেই আমি বলবো যে পরীক্ষার মধ্যে একদম ছাক্কা, 3-এ 3 বা 2-এ 2 যদি নাম্বার থাকে তাহলে দিয়ে দিবে। যে আপনি দেখবেন আপনাকে কোশ্চেনে পেশেন্টার প্রবলেম কি দিয়েছে। এখন পেশেন্ট যদি সাব ফার্টিলিটি নিয়ে আপনার কাছে কোশ্চেনে দেয়, এবং পেশেন্টের ট্রিটমেন্টে যদি আপনি দিয়ে দেন আপনি পেশেন্টকে কম্বাইনাল কন্ট্রাসেপটিভ পিল দিবেন, তাহলে তো একদম লাড্ডু কাড্ডু মারা জিরো পেয়ে যাবেন, তাই না? এটা করলে তো হবে না। আপনি কোশ্চেনটা ভালো মতো পড়বেন যে পেশেন্ট আপনার কাছে কি প্রবলেম নিয়ে আসছে। পেশেন্ট যদি আপনার কাছে সাব ফার্টিলিটি নিয়ে আসে, তাহলে কি আমি বললাম যেটা, যে ওভুলেশন ইন্ডাকশন, ক্লোমিফেন সাইট্রেট এবং লেট্রোজল নিয়ে 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 আসতে হবে। এবং কখনো কখনো বিএমআই যদি মোর দেন 30 থাকে, তখন আমাদের মেটফরমিন অ্যাড করা লাগতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে পিসিওএস এর পেশেন্টদের এই যে ওভুলেশন ইন্ডাকশন এই ড্রাগগুলোর প্রতি রেজিস্ট্যান্স থাকে এবং ফেইলুর হয়, সেক্ষেত্রে আমাদের ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, এমনকি আইভিএফ ও লাগতে পারে। পেশেন্ট যদি ডিউবি বা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, যেটা আমি বললাম যে অলিগোমেনোরিয়া বা অ্যামেনোরিয়া নিয়ে আপনার কাছে আসে, সেক্ষেত্রে আপনার পেশেন্টকে বলতে হবে ফার্স্টে ওয়েট রিডাকশনের কথা। প্রোজেস্টিন আপনি দিতে পারেন, এএনএম স্যাম্পলিং এর কথা বললেন না, এটা না বলাটাই ভালো। হাইপার অ্যান্ড্রোজেনিজম
হ্যান্ড্রোজেনিমিয়ান যদি পেশেন্ট আপনার কাছে নিয়ে আসে তাহলে আপনি কিছু অ্যান্টি অ্যান্ড্রোজেন দিতে পারেন এবং কম্বাইনাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারেন। মেটাবলিক অ্যাবনর্মালিটিস এর জন্য পেশেন্টকে এক্সারসাইজ, ডায়েট এবং মেটফর্মিন আপনি অ্যাড করে দিতে পারেন। এই বক্সটা আমি বলবো যে আপনাদের রিটেনের জন্য খুবই কনসাইজড একটা বক্স। এই বক্সটা যদি আপনারা পড়েন তাহলে মোটামুটি পিসিওএস এর ট্রিটমেন্ট আপনারা এখান থেকে বলে দিতে পারবেন। তো পিসিওএসসি বলেন আর পিএমওএসসি বলেন, আজকে ক্লাসে আমরা আম, একসাথে পড়ার চেষ্টা করেছি। কারো যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে যে আপু এটা বুঝি নাই, এইটা একটু বলে দিলে ভালো হয়, আমাদের সাথে তো অনেকেই যুক্ত আছেন। তো আম, যদি থাকেন যে আপু এটা পড়লে ভালো হয়, এটা এটা বুঝি নাই, এটা আরেকবার একটু বলেন, তারা আমাকে আস্ক করতে পারেন, আমি ট্রাই করবো আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, নাই। কিন্তু আমি আজকে যেটা বলতে চেয়েছি ক্লাসে, যে বা আপনাদের এই সেশনটায় আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনাদের মিড টার্মের জন্য আসলে আপনারা একাও পড়তে পারেন, তাই না? মিড টার্মের জন্য আসলে একাও পড়তে পারেন, কিন্তু যেটা ফোকাস করে পড়তে হবে বা জেনেসিস আপনাদেরকে যে ফোকাস করে যে জিনিসটা পড়াতে চায় সেটা হচ্ছে যে কোনখান থেকে একটা আম, পুরা দত্ত বইটা পড়ে যাওয়া সম্ভব না, তাই না? তো দত্ত বইয়ের কোন কোন পার্ট থেকে কোন কোন চ্যাপ্টার গুলা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট এইটা আপনারা দেখবেন। তার পাশাপাশি একটা চ্যাপ্টারের সবকিছু ইম্পর্টেন্ট না, একটা চ্যাপ্টারের কিছু কিছু জিনিস থাকে ইম্পর্টেন্ট। যেমন পিসিওএস এর ক্ষেত্রে আমি বলে দিয়েছি আপনাদের। তো ওই জিনিসগুলা অবশ্যই স্টার দিয়ে দাগায় রাখবেন। এবং আম, তার পাশাপাশি একটা কমপ্লিকেশন বা ট্রিটমেন্ট আপনি যখন বলবেন, আমি যখন আপনাদেরকে লং টার্ম বা শর্ট টার্ম কমপ্লিকেশন বললাম তখন আমি কিন্তু বলে দিলাম যে এই পাঁচটা আপনাকে বলাই লাগবে। সো এই জিনিসগুলা ভালো মতো করে জানতে হবে যে কোনটা আগে বলা লাগবে, যে সবচাইতে আনকমন কমপ্লিকেশনস আপনি যদি আগে বলে দেন তাহলে কিন্তু আসলে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা এবং এটা ব্যাড ইমপ্রেশন তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আর মিড টার্ম অনেক আসলে আমরা খুব প্রেশারের মধ্যে থেকে পরীক্ষার প্রিপারেশন নিই। আমরা হচ্ছে দেখা যায় যে ট্রেনিং এর পাশাপাশি ট্রেনিং সামলিয়ে ফ্যামিলি সামলিয়ে পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে হয়। আপনারা যখন যতই এখন থেকে পড়েন না কেন, আমি বলবো সবাই লাস্টে গিয়ে বলেন যে আপু কোনটা পড়বো কটুক পড়বো। হ্যাঁ, তো এই যে কোনটা পড়বো কটুক পড়বো, এই যে এখন যেমন বলে দিলাম 5 স্টার টপিক, এই ক্লাসের মধ্যে এই 5 স্টার টপিক গুলো দেখানোর চেষ্টা করবেন। তাহলে পরীক্ষার আগে কোনটা পড়বো কটুক পড়বো এইটা খুব ভালো মতো আপনারা হচ্ছে বুঝে অ্যান্সার দেওয়ার রাখবেন। সো আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি। কেউ যদি পরবর্তীতে লাইভ রেকর্ডেড ভার্সনটা দেখেন অথবা কারো মনে নিজে পড়তে গিয়ে কোনো রকম কোনো কোয়ারি থাকে, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে বা মেসেঞ্জারে অ্যাভেলেবল আছি। তো আমাকে যদি ওখানে নক করেন আমি ট্রাই করবো কনফিউশন গুলো আমার ফ্রি টাইমে ক্লিয়ার করে দেওয়ার কারণে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন।